সর দেখি সর, আমাকে রান্না করতে দে, তারপর তুই রান্না চাপাবি। এ কি মামা বাড়ির আবদার নাকি? তুমি এতক্ষণ রান্না করতে পারোনি? যেই দেখলে আমি এসেছি অমনি আমার পিছন পিছন চলে এলে। মুখ সামলে কথা বল ছোট, আমি মোটেও তোকে দেখে আসিনি। আমার যখন রান্নার সময় হয়েছে আমি তখন এসেছি। আচ্ছা দিদি, তোমার ঘরেও তো একটা উনুন আছে। আচ্ছা, তুমি তো সেখানে রান্না করতে পারো তাই না? সে তো তোর ঘরেও একটা স্টোভ আছে, আমি তো তোকে কিছু বলিনি। তুই যখন ঝামেলা, উনুন তো ভেঙে ফেললেই হয়। না না, সেটা আমি হতে দেব না। শাশুড়ি মা মারা যাওয়ার আগে এই উনুন বানিয়ে দিয়েছিলেন, বলেছিলেন আমরা দুই বউ আর ঠাকুরপো মিলে যেন এই উনুনে রান্না করি। এই উনুন তো ভাঙতে দেব না আমি। সে তো শাশুড়ি মা অনেকদিন হলো মারা গিয়েছে, আর আমাদের তিনজনের সংসারও ভাগ হয়ে গেছে। সব থেকে বেশি এই উনুনেতে তুমি রান্না করো, তাই উনুন ভাঙতে বললে তোমার তো গায়ে লাগবেই, তাই না? অত শত বুঝি না, এই জায়গাটা আমাদের তিনজনেরই। জায়গাটা ছোট বলে শাশুড়ি মা বলেছিলেন এখানে তিনজনে মিলে একটা উনুনে বানিয়ে রান্না করতে, যাতে তিনজনেরই এখানে অধিকার থাকে। এখন এই উনুন ভেঙে দিয়ে তুই একা একা সব ভোগ করবি, তা আমি হতে দেব না। দেখছো তো, চোরের মন সব সময় বোচকার দিকে। আমি কি বললাম আর তুমি কি বুঝলে? ঘরের মধ্যে আবার জায়গা ভাগাভাগি কি আছে? তুই আমাকে এত বড় কথা বললি ছোট, আমি এই অপমানের জবাব যোগ্য সময় দেব। কর তুই রান্না। এই যাও যাও, তোমার তো আর রান্না করার তাগিদ ছিল না, তোমার তাগিদ ছিল ঝগড়া করার, তাই তো এমন ঝামেলা বাঁধালে। আমার মাথার ওপর কেউ নেই, তোর দাদা অনেককাল আগেই মারা গেছেন, তাই তুই আজ আমাকে এভাবে বলতে পারলি। দাদা থাকলে কি আর বলতে পারতিস? এই শুরু হলো তোমার কাঁদুনি গাওয়া। তুমি আগে রান্না করো তো, আমার দরকার নেই। না থাক, তুই রান্না কর, আমি বরং ঘরের মধ্যেই করে নেব। দিন দিন যা অবস্থা হচ্ছে, এরপর বোধহয় না খেয়ে মরতে হবে। যা বলেছিস, চাষের যা অবস্থা, এবছর যে ফসল হবে কিনা তাই চিন্তা করছি। তার উপর যা পোকার উপদ্রব। সেটাই রে, মা বেঁচে থাকে, এক সংসার ছিল, যা হোক করে মাথার উপর একটা হাত ছিল। এখন তো সংসার আলাদা হয়ে গেছে, নিজের খরচ নিজেকেই পুরোটা চালাতে হয়। জানি না যদি না ঠিকঠাকভাবে ফসল হয় কিভাবে সংসার চালাবো। সেটাই তো বলছি রে, আমার তো প্রায় সমান অবস্থা। বউ ছেলে নিয়ে আলাদা সংসারে আছি। চাষ ঠিকঠাক না হলে কি করে যে তাদের মুখে অন্ন জোগাবো ভেবেই কুল পাচ্ছি না। সত্যি যা অবস্থা দেখছি, তার মধ্যে আবার শুনছি নাকি জোর বৃষ্টি নামবে। এখানকার যা অবস্থা, ফোঁটা জল পড়লেই তো বন্যার অবস্থা সৃষ্টি হয়। সেটাই রে, দেখি কি হয়। আমরা তো আমাদের মতো কাজ করছি, তোর জমিতে তো তাও ধান হয়েছে, কিন্তু বাকি জমিতে কি হবে কে জানে। সবই তো ঠিক আছে রে, কিন্তু যদি সত্যি বন্যা হয়ে যায় তাহলে কি হবে? কোনো ফসল তখন আর বাঁচানো যাবে না। দেখা যাক কি হয়। কালকে থেকে তো বৃষ্টি নামার কথা আছে। যদি ভালোর উপর দিয়ে যায় তো খুব ভালো, যদি জোর ঝড় বৃষ্টি নামে তাহলে সর্বনাশ হয়ে যাবে। অনেকক্ষণ বসে পড়েছি মাঠে, সারগুলো দিয়ে দিই, হ্যাঁ, তারপর বাড়ি যাব। দুপুর হয়ে গেল, আবার রান্না করে খেতে হবে তো। আমিও যাই, আরেকবার মাঠের কাছ থেকে ঘুরে আসি, তারপর বাড়ি থেকে রওনা দেব। আমার ছেলেটা আবার আমাকে ছাড়া খেতে চায় না। বেশ বেশ, তাই চলো। কতক্ষণ আর বসে থাকবো? যা আছে কপালে তাই হবে। আমরা তো আমাদের মতো চেষ্টা করে যাচ্ছি, যদি কপালে থাকে তাহলে ফসল পাবো, না হলে নষ্ট হবে। আমরা আর ভেবে কি করব? হ্যাঁ সেই, চল চল, কাজে ফিরি আবার, চল। ধুর, আর ভালো লাগছে না খেলতে, চল অন্য কিছু করি। আবার অন্য কি করবি? এই তো দিব্যি খেলছি। বুঝেছি হেরে যাচ্ছিস বলে বলছিস আর খেলবি না, তাই না? আরে না রে, সেজন্য না। আমি তো কতবার তোর কাছে হেরেছি, সেজন্য নয় রে। আসলে আমার আর আজকে ভালো লাগছে না। বেশ ঠিক আছে, গাছতলাটায় গিয়ে বসি। মায়ের কাছ থেকে লুকিয়ে একটা জিনিস এনেছি, সেটা তোকে খাওয়াবো। চল চল চল, দেখি তুই কি এনেছিস। মায়ের হাতে বানানো একদম স্পেশাল চালতার আচার। দেখেই তো জিভে জল আসছে রে।
কাকিমা কি অনেক রকমের আচার বানায়? হ্যাঁ রে মা, অনেক রকমের আচার বানায়। এত ভালো বানায় যে একবার খেলে স্বাদ তো মুখে লেগে থাকবে। তাই তো দেখছি, আগেও যে তুই তেঁতুলের আচার খেয়েছিলিস, ওটা তো পুরো সেই ছিল। পরে মাকে কতবার বলেছি বানিয়ে দিতে, কিন্তু সেই স্বাদ কখনো পাইনি। আমার মা সত্যি খুব ভালো আচার বানায়। কাকিমা যদি আচার বিক্রি করতো, হ্যাঁ রে, আমি রোজ কিনে নিয়ে খেতাম। তোকে এত টাকা কে দিত রোজ শুনি? তোর নামে ধার করে রাখতাম, বলতাম বাপন এসে দিয়ে যাবে। আমার তো বই গেছে তোর ধার শোধ করতে। করতিস, আমি জানি তুই আমাকে কত ভালোবাসিস। হয়েছে হয়েছে, আমি জানি, আবার আচার খাওয়ার জন্য তুই এমন করছিস। তুই তো জানিস আমি খেতে কত ভালোবাসি। আচার হোক বা অন্য কিছু, খেতে পেলেই আমি খুশি। দিন দিন তো তাই ফুটবলের মতো হয়ে যাচ্ছিস, গড়িয়ে দিলে গড়িয়ে চলে যাবি। তুই আমার চেহারা নিয়ে কিছু বলবি না বুবাই। মা বলেছে আমি একদম গোল গাল, একদম সুস্বাস্থ্যবান। ওটা তো কাকিমা তোর মন রাখবার জন্য বলেছে। এমন করলে কিন্তু আমি আর খেলতে আসবো না। রাগ করছিস কেন? তুই তো আমার বন্ধু, আমার একটি মাত্র বন্ধু। তোর সঙ্গেই খেলি, তোর সঙ্গে মজা করি, তোর সঙ্গেই খাই। ঠিক আছে ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম যা, কিন্তু আমাকে আবার আচার খাওয়াতে হবে। এখন চল, আর একবার গুলি খেলে নি, পরে আবার তোকে আচার খাওয়াবো। যা আশঙ্কা করেছিলাম তাই হলো রে তপন। দেখলি তো এবছরের ফসল আর আমাদের ভোগে দিল না। আমি তো বলেইছিলাম কপালে যা আছে তাই হবে। কালকে সারা দিনের বৃষ্টিতেই গোটা মাঠ জলে ভেসে গেছে, আর এই ফসল তোলা যাবে বলে তো মনে হয় না। আমি তো আশা ছেড়েই দিয়েছি। এই শুধু চাষের উপর নির্ভর করে আর সংসার চলবে না। আমি কি করব কিছু ভাবছিস? চাষের কাজ ছাড়া অন্য কোনো কাজ তো তেমন জানা নেই। সেই তো চিন্তা। যা হোক করে অন্য কোনো একটা কাজ করে পেট চালাতেই হবে, না হলে বউ সন্তান নিয়ে পথে বসবো। সে তো বুঝলাম, কিন্তু করবোটা কি? ভাবতে হবে রে। তেমন হলে শহরে কোনো একটা দোকান দেব, তা থেকেও যদি কিছুটা মাথা বাঁচানো যায়। তাই করতে হবে। শুধু তো আমার নয়, দাদাদের জমিদারেও একই অবস্থা। জানি না ওরাও কি করে চলবে। বাড়ি গিয়ে বৌদিদের সব বলতে হবে, সবাই মিলে আলোচনা করি, যেটা ভালো হবে সেটাই করব। হ্যাঁ তাই কর, বসে থাকলে কোনো উপায় বেরোবে না। হ্যাঁ সেটাই। আমার মেজ দাদা তো দূরের শহরে থাকে, সে মোটামুটি উপার্জন করে, কিন্তু আমার বড় দাদা তো আর বেঁচে নেই। বড় বৌদি আর তার ছেলের পুরো খরচটাই চাষ থেকে আসে, তাই তাদেরও তো সমস্যায় পড়তে হবে। দেখ ভেবেচিন্তে যদি কিছু একটা উপায় করতে পারিস। চলি রে, মিছিমিছি নষ্ট ফসলের সামনে দাঁড়িয়ে থেকে আর কি লাভ। আমিও সেটাই ভাবছি রে, বাড়ি যাই। ফসলগুলোর সামনে যত দাঁড়িয়ে থাকছি কষ্ট বেড়ে চলেছে। হ্যাঁ চল চল, তাছাড়া আকাশে মেঘ আছে, আবার ঝড় বৃষ্টি নামতে পারে, তার আগে বাড়ি চলে যাই। হ্যাঁ হ্যাঁ চল চল। কি ব্যাপার, এত চুপচাপ হয়ে বসে আছিস? আমি এলাম সেটাও খেয়াল করলি না? ও দিদি তুমি? এই আমার রান্না হয়ে এসেছে, তুমি বরং জিনিসপত্র নিয়ে এসো, আমার পরেই রান্না বসিয়ে দেবে। তোর কি হয়েছে বলতো? এত ভালোভাবে আমার সঙ্গে কথা বলছিস। আমার কি হবে? কিছুই হয়নি, সব ঠিক আছে। মোটেও তো আমার তা মনে হচ্ছে না। কি হয়েছে আমায় বল। হতে পারে তোর সাথে সব সময় ঝগড়াঝাটি করি, কিন্তু আমরা তো একই পরিবারের মানুষ। দিদি, তোমার ঠাকুরপো চাকরিটা আর নেই গো। আজ সকালে খবর দিয়েছে, বলছে আর 10-15 দিন অন্য কাজের চেষ্টা করবে, যদি না হয় গ্রামে ফিরে আসবে। হে কি সর্বনাশা কাণ্ড! হঠাৎ করে কাজটা চলে গেল কেন? ভালোই তো বেতন দিত, আর কোম্পানিও তো ভালো ছিল শুনেছি। জানি না দিদি, তোমার ভাই বলছিল যে কোম্পানি নাকি মন্দা বাজার চলছে, তাই কিছু কর্মী ছাঁটাই চলছে। যা, তাহলে কি হবে? এমনিতে তো আমাদের সংসারে অনটন লেগেই আছে। যা হোক ঠাকুরপো একটু উপার্জন করতো, তাও বন্ধ হয়ে গেল। জানি না কি হবে। চাষের জমির তো অবস্থা ভালো নয়, কি যে হবে বুঝছি না। চিন্তা করিস না বোন,
কিছু না কিছু একটা উপায় ঠিক বের হবে, ভরসা রাখ। তাই যেন হয় দিদি, সারাদিন কত ঝগড়া করি তোমার সঙ্গে, আজ তুমি এসে আমার পাশে দাঁড়ালে, আমাকে ক্ষমা করে দিও দিদি। ধুরবোকামে, একসাথে থাকতে গেলে কত ঠোকাঠুকি লাগে, তাই বলে কি বিপদে একে অপরের পাশে দাঁড়াবো না? এমনটা কি হতে পারে তুই বল? আমাদের একসাথে মিলে কিছু একটা ভাবতে হবে। হ্যাঁ একদম। কাকা, ও কাকা, বসে আছো যে, মাঠে যাবে না? মাঠে গিয়ে আর কি করব বাবা, সব জমি যে ভেসে গেছে। এ মা, তাহলে আমাদের জমিটার একেবারে দান হবে না। তুমি যে বলেছিলে এবারে দান উঠলে আমাকে একটা ক্যাব বন্দুক কিনে দেবে। কিনে দেবো বাবা, কিনে দেবো, একটু ধৈর্য ধরো। আচ্ছা কাকা, তাহলে তো আমাদের সবার জমি ভেসে গেছে, তাই না? হ্যাঁ বাবা, সবার জমি ভেসে গেছে, কারোর জমির ধান আর অবশিষ্ট নেই। তাহলে তো আমার বন্ধু বুবাইয়ের বাবার জমিও ভেসে গেছে, তাই না কাকা? হ্যাঁ রে বাবা, তোর বন্ধু বুবাইয়ের বাবা চাষের জমির ফসলও নষ্ট হয়ে গেছে। সবার অবস্থাই খুব খারাপ। কি করে যে সবাই নিজেদের পরিবারের অন্ন যোগাবে তা নিয়ে সবাই চিন্তিত। তাহলে আমাদের কি হবে কাকা? আমরা এবার কি করে বাঁচবো? সেটাই তো চিন্তা রে, জানি না কি হবে। তোর মা কোথায় রে? আমার মা তো কাকির কাছে বসে আছে, কাকির সাথে কথা বলছে। সে কি রে, তোর মা আর কাকির তো সাপে নেউলে সম্পর্ক, তারা দুজন বসে বসে গল্প করছে। কাকুর নাকি চাকরি চলে গেছে, কাকিমা খুব কষ্ট পাচ্ছিল, তাই মা গিয়ে কাকিমাকে বোঝাচ্ছে। বুঝলাম, কোপ যখন পড়ে সব দিক থেকেই পড়ে রে। মানে? মানে তুমি এখন বুঝবে না, তুমি তো এখন অনেক ছোট মানুষ, বড় হও ঠিক বুঝবে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, চলো এখন আমার সাথে চলো। কোথায় যাব? আমার কয়েকটা বেল পেরে দেবে, চলো। আচ্ছা চল চল। কচুরি নেবে গো, গরম গরম কচুরি, একদম টাটকা ঘরে ভাজা, সাথে গরম গরম আলুর দম। নিয়ে যাও নিয়ে যাও, একদম কম দামে, মাত্র 10 টাকা প্লেট। ও বাবা, লোকজন তো তেমন আসছে না গো। আরে আসবে বাবা আসবে, ধৈর্য ধর, এই তো নতুন ব্যবসা শুরু করলাম, এত অধৈর্য হলে হয়? তো একজন যারা ছিল তারা তো বললো বাবা কচুরি নাকি খুব ভালো হয়েছে খেতে। তোর মায়ের হাতের কচুরি ভালো না হয়ে যায়? হ্যাঁ বাবা, তুমি ঠিক বলেছো, মায়ের হাতের রান্না তো পুরো অমৃত। চল চল, পাশের গলিটায় চল, দেখি ওখানে ভালো বিক্রি হয় কিনা। এই তো মাত্র সকাল বেলায়, তারা দুপুরে ধারে বিক্রি করবো। আজকে সারা দুপুর ধরেই বিক্রি করব, কচুরি শেষ করে তবেই বাড়ি ফিরবো। কিন্তু আজকে এসেছিস এসেছিস, কালকে থেকে কিন্তু তোকে আর আনবো না। কেন বাবা, আমিও আসি না রোজ রোজ তোমার সঙ্গে, ভালোই লাগছে আমার। ভালো লাগলে তো হবে না বাবা, এটাই আমি এখন রোজের কাজ হিসেবে বেছে নিয়েছি। আমি রোজ রোজ এই কচুরি নিয়েই বের হব, কিন্তু তোমাকে তো পড়াশোনা করতে হবে। তুই ভালোভাবে মানুষ হবি বলি তো আমি এত কষ্ট করছি। তুই যদি পড়াশোনা না করে আমার সঙ্গে ঘুরে বেড়াস, তাহলে কি আমার ভালো লাগবে বাবা? ঠিক আছে বাবা, আমি আর কাল থেকে আসবো না, মন দিয়ে পড়াশোনা করব। মাঝে মাঝে আমাকে নিয়ে আসবে তো? এই রাস্তায় ঘুরে বেড়াতে তোর ভালো লাগবে? কখন রোদ কখন বৃষ্টি হচ্ছে তার কোনো ঠিক নেই, তারপর তুই বাচ্চা মানুষ। ও বাবা, মাঝে মাঝে তো আনো, আমার শহরের রাস্তাঘাট লোকজন দেখতে খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা, সে ঠিক আছে, চল সামনের দিকে চল। একজন বোধহয় আমাদেরকে ডাকছে, মনে হয় নতুন খরিদ্দার। চল চল তাড়াতাড়ি চল। ওই দেখো বাবা, একজন নয়, প্রায় 5-6 জন আছে। হ্যাঁ হ্যাঁ চল চল, মনে হয় ভালোই বিক্রি বাটা হবে। তোমরা তো সবই জানো বৌদি, এই কদিনের বৃষ্টিতে আমাদের সব ফসল নষ্ট হয়ে গেছে। কি করব কি না করব কিছুই তো বুঝে উঠতে পারছি না। শুনেছো ঠাকুরপো, তোমার দাদা চাকরিটা চলে গেছে, কি যে করবো কোনো কিছু ভাবতে পারছি না। শুনেছি বৌদি, এখন আমাদের পরিবারের অবস্থা খুবই খারাপ, এই সময় আমাদের এক হয়ে কাটিয়ে উঠতে হবে।
সবই তো বুঝলাম ভাই, কিন্তু কি করব কিছু কি ভেবেছো? এই চিন্তাই তো করছি বৌদি, কিন্তু কিছুতেই কিছু উপায় খুঁজে বের করতে পারছি না। পেটে তো এমন বিদ্যেও নেই যে শহরে গিয়ে কোনো চাকরির খোঁজ করব। তোমার মুখে যা শুনলাম দাদা চাকরির কথা, তাতে মনে হয় না আমাকে আর কেউ চাকরি দেবে। কিন্তু কিছু তো করতে হবে, না হলে যে আমাদের সংসারটা ভেসে যাবে। আমি একটা কথা বলি? বলো না বৌদি। মা কোনোদিনও চাননি আমরা তিনজন আলাদা থাকি। মা মারা যাওয়ার পর আমরা নিজেরাই হাড়ি আলাদা করে নিয়েছিলাম, কিন্তু মায়ের বানানো সেই উনুনটা এখনো থেকে গেছে। মা চাইতেন আমরা এক উনুনে আমাদের গোটা পরিবার একসাথে মিলেমিশে রান্না করে খেয়ে পড়ে বেঁচে থাকি, কিন্তু আমরা নিজেদের দোষে নিজেরা ভাগ হয়েছি। যদি আবার আমরা এক হই তাহলে নিশ্চয়ই আমাদের একটা উপায় বের হবে। ঠিক আছে, কিন্তু আমরা যদি একসঙ্গে আবার একও হই, উনুন দিয়ে আমরা কি করব? শুনেছি শহরের বাজারে খাওয়ার জিনিসের বিক্রি বাট্টা খুব ভালো। যদি আমরা ঘরে তৈরি জিরার আচার বিক্রি করি তাহলে কেমন হয়? তাহলে তো ভালোই হয়, কিন্তু এত ঘি আর আচার করতে পারবো তো? নিশ্চয় করতে পারবো। আমাদের উনুনটা দেখেছিস? একসাথে 3টে জিনিস রান্না করা যায়। আমি ঠিক এই উনুনটা ব্যবহার করে আচার তৈরি করব। বাড়িতে তো গরুর দুধের অভাব নেই। সারা বছরে আমাদের বাগানে চালতা তেঁতুল আম হতেই থাকে। শুধু ঠাকুরপো তুমি আমাকে বাজার থেকে তেল নুন চিনি এসব এনে দেবে, তাহলেই হবে। আমি সারাদিন জ্বালানি সংগ্রহ করে আনবো, তারপর দুই যা মিলে ঘি আর আচার বানাবো। আর ভাই, তুমি শহরে গিয়ে ফেরি করে বিক্রি করবে। তাহলে আজকে থেকেই তোমরা কাজে লেগে পড়ো। আমার যে জমানো টাকা আছে তা থেকেই তেল নুন চিনি কিনে আনছি। বাগান থেকে চালটা ফিরে দিচ্ছি। বাড়িতে তো তেঁতুল আছেই। তোমরা সবাই কাজ শুরু করে দাও, যেন কালকে থেকেই আমি আচারের ঘি নিয়ে বেরোতে পারি। একার জমানো টাকা তুমি কেন দেবে ঠাকুরপো? আমরা দুজনে দিচ্ছি। এখনই যাও, সব বাজার করে আনো। আমরা বরং সব সরঞ্জাম করে রাখি। বিকেল বিকেল উনুন ধরাবো, রাত্রের মধ্যে সব কাজ সেরে রাখবো। তুমি কাল সকালেই বেরিয়ে পড়বে, কেমন? বেশ বেশ, তাই হবে। যদি এইভাবেই আমাদের পরিবার রক্ষে পায় তাহলে আমি সব কিছু করতেই প্রস্তুত। সব কিছুর জন্য আমাদের মায়ের এই 3 সংসারের এক উনুন আমাদের বেঁচে থাকবার হাতিয়ার। না হলে কি আমরা এত জ্বালানি খরচ করে এত কিছু করতে পারতাম? একদম, তাই বোধহয় মা এটা তৈরি করে রেখে গিয়েছিলেন, যাতে আমরা সময়ে সদ্ব্যবহার করতে পারি। যাও, আর দেরি করো না ভাই, তাড়াতাড়ি বাজার যাও। আমি টাকা এনে দিচ্ছি। আমিও এনে দিচ্ছি, তাড়াতাড়ি যাও। জানিস তো, আজকে আমি বাবার সঙ্গে শহরে গেছিলাম। হঠাৎ করে আবার শহরে গেছিলিস কেন? আরে বৃষ্টিতে আমাদের সব ফসল নষ্ট হয়ে গেছে। বাবার আমি মিলে আজকে সকালে কচুরি তরকারি বিক্রি করতে গেছিলাম, কারণ আমাদের তো ওই চাষ জমি ছাড়া তেমন কোনো কিছু নেই। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। জানিস তো, কালকে থেকে আমার কাকাও শহরে যাবে। তাই নাকি? কেন রে, কাকাওকে কিছু বিক্রি করতে যাবে? হ্যাঁ, আসলে তো আমাদেরও একই অবস্থা। তাই মা কাকিমা আর ছোট কাকা মিলে ঠিক করেছে কালকে থেকে শহরে আচার আর ঘি বিক্রি করতে যাবে। কাকিমার হাতের আচার সে তো একদম অমৃত স্বাদ, সবাই খুব পছন্দ করবে। তাই যেন হয়। আসলে সবাই খুব চিন্তায় আছে, আমাদের তো চাষের জমি ছাড়া আর তেমন কিছু নেই। সত্যি রে, বৃষ্টিতে মানুষের কত কষ্ট হয়। পড়াশোনা করে অনেক বড় ইঞ্জিনিয়ার হব, নদীতে যখন বাঁধ দেওয়ার বুদ্ধি বের করব তখন আর মানুষের এত কষ্ট থাকবে না। আমি হব তোর অ্যাসিস্ট্যান্ট। ভালো হবে না বল ব্যাপারটা? ভালো হবে মানে একদম জমে যাবে। আমার মাথায় একটা কথা ঘুরপাক খাচ্ছে। কি কথা রে? এই যে বাড়িতে এত আচার আর ঘি তৈরি হবে কি করে? তোদের বাড়িতে কি বড় উনুন আছে এত আচার ঘি তৈরি হবে? বাবা, তুই তো জানিস না, আমাদের বাড়িতে একদিন বিশাল উনুন আছে। পুরো গ্রামের রান্না হয়ে যাবে তাতে। ঠাকুমা বানিয়ে দিয়েছিলেন আমাদের 3 সংসারের ওই এক উনুন। আমাদের সবার রান্না ওই এক উনুনই হয়, বুঝলি? বুঝলাম বুঝলাম, চল চল বাড়ি যাই, সন্ধে হতে যাচ্ছে। কি রে বন্ধু, তুই এখানে কি করছিস?
কি আর করব, রাস্তা রাস্তায় বিক্রি করে বেড়াচ্ছি। তুই আবার কি নিয়ে বেরোলি? এই যে আমি বইয়ের হাতে কচুরি আর আলুর দম বিক্রি করছি। বিক্রি বাটা কেমন মোটামুটি চলবে বলে মনে হয় কি? কালকের থেকে আজকে মোটামুটি ভালোই বিক্রি হচ্ছে, আর অনেকেই বলছে যে ভালো লাগছে। তোর খবর কি বল, প্রথম দিন কেমন বিক্রি হচ্ছে? আমিও মোটামুটি ৫-৬ জনকে আচার আর ঘি বিক্রি করে এলাম। বলল যে খেয়ে দেখবে, যদি ভালো লাগে তাহলে আবার নেবে। তা বেশ বেশ, তুই তাহলে আরো কয়েকটা পাড়া ঘুরে ঘুরে বিক্রি কর। প্রথম দিন তো পরে ঠিক খদ্দের জুটে যাবে আর কি। হ্যাঁ, দেখি কি হয়। তুই আর দেরি করিস না, বেশি দেরি হলে আবার নষ্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাই যাই। কই রে, কই গেলি রে বাপন? তাড়াতাড়ি আয়, দেখ তোর জন্য কি নিয়ে এসেছি। কি এনেছো কাকু? এই যে দেখ, তোর ক্যাব বন্দুক। এবার খুশি তো? খুশি মানে বিশাল খুশি। তার মানে আজকে তোমার ব্যবসায় লাভ হয়েছে, তাই তো কাকু? সে তো অবশ্যই হয়েছে। সবকিছুর কৃতিত্ব তোর মা আর কাকির। তারা যদি না এভাবে আমাকে সাহায্য করত, আজকে আমাদের কোনো ব্যবসাই করতে হতো না। আমরা সবাই এভাবে একসাথে মিলেমিশে থাকি না কাকা, ঝগড়া করলে একদমই ভালো লাগে না। আমরা এবার থেকে মিলেমিশেই থাকবো বাবা। আমাদের ব্যবসাটাকে আরো বড় করে তুলবো, তবেই না আমাদের এক উনুনে রান্না হবে। জানো তো কাকু, মা বলেছে যদি এই ব্যবসা আরো ভালো লাভ হয় তাহলে আমার সব বন্ধুদের ওই উনুনে বিরিয়ানি করে খাওয়াবে। বাহ, এটা তো দারুণ ব্যাপার। তোর মা আর কাকি কোথায় রে? টাকাগুলো ওদের হাতে দিতে হবে তো। ব্যবসায় লাভ হয়েছে শুনলে ওরাও খুব খুশি হবে। মায়ের ঘরে কাকি আছে মনে হয়, তুমি গিয়ে দেখো। ঠিক আছে, তুই এখানে খেলা কর, আমি আসছি। আয় আয়, ভেতরে আয়। কখন থেকে আমি তোর জন্যই অপেক্ষা করছি। একটু কাজ করছিলাম তো, তাই দেরি হয়ে গেল। বলো দিদি, কি বলবে? এই দেখ, তখন ঠাকুরপো এসেছিল, বলল মেলায় নাকি খুব ভালো লাভ হচ্ছে। তুই তো ঘরে ছিলি না, তাই আর তোর সঙ্গে কথা বলা হয়নি। এ তো খুব ভালো খবর। তাহলে আমাদের আরো বেশি বেশি করে জিনিস বানাতে হবে। সে তো অবশ্যই বানাবো। যা লাভ হয়েছে তা আমরা তিনজনের সংসারে সমানভাবে ভাগ করে নেব। রাজি তো? রাজি কেন হব না? এ তো খুব ভালো কথা। আমাদের ভাগে কত করে পড়লো দিদি? দিনের ব্যবসার লাভে প্রায় সবার ১,০০০ করে পড়েছে। তাহলে তো মোটামুটি ভালোই ব্যবসা চলছে। সে তো চলছেই, সাথে নাকি আবার অনেক অর্ডার দিয়েছে ঘি নেওয়ার জন্য। আচারের জন্য নাকি অনেকেই বলে রেখেছে। ঠাকুরপো বলছিল এই সপ্তাহে আরো বেশি করে বানাতে। আরো বেশি করেই বানাবো। ওই উনুন থাকতে আমাদের চিন্তা কি? একসাথে অনেক অনেক করে বানানো যায়। তুমি তো সাথে আছোই। একটা জিনিস বুঝেছি বোন, একসাথে থাকলে সব কাজই সম্ভব। আমাদের এই ৩ সংসারের এক উনুনে যেন সব সময় একসাথেই সবার রান্না হতে পারে। কখনো যেন এই উনুন ভাগ না হয়ে যায়। হবে না দিদি, আমরা এইভাবে একসাথে মিলেমিশে থাকবো। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।